কলকাতায় ভূমিকম্প কেন বাড়ছে? বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে কলকাতা শহরে ভূমিকম্পের সংখ্যাও বেশ অনেকটা বেড়ে গেছে এবং সেই সঙ্গে ভূমিকম্পের ইন্টেন্সিটিও কিন্তু বেড়ে গেছে। রিসেন্টলি আমরা যে ধরনের ট্রেমার অনুভব করছি, কিছু বছর আগেও কিন্তু আমরা এতটা ইন্টেন্সিভ ট্রেমার কলকাতায় বসে অনুভব করতাম না। তো অনেকেই খুব ভীত যে কলকাতায় বসবাস করার কি দিন দিন আনসেফ হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব এই ভূমিকম্প বাড়ার কারণ কি এবং এর রেমেডি কি, যাতে আমরা ভূমিকম্প থেকে সেফ থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে কনসিডার করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে। এই ধরনের কন্টেন্ট নিয়ে আমরা অ্যাকুইটি সিভিল ইঞ্জিনিয়ার্স এই চ্যানেলে আসি। প্রথম কারণ যেটা নিয়ে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে কলকাতার লোকেশন বা অবস্থান। কলকাতা এমন একটা জায়গায় অবস্থিত যেটা মেজর আর্থকোয়েক কিছু এপিসেন্টারের খুব কাছাকাছি, যেমন শিলং প্ল্যাটো, বাংলাদেশ কিংবা মায়ানমার। আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে যে কটি ভূমিকম্প হয়েছে সবই মেইনলি বাংলাদেশ বা মায়ানমারেই তার এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু ছিল। এবং দ্বিতীয় যে কারণটি, যে কলকাতায় এত সহজেই আমরা ট্রেমার অনুভব করছি, সেটার কারণ হচ্ছে কলকাতার সয়েলটা সফট সয়েল, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় সফট অ্যালুভিয়াল সয়েল বলি, অর্থাৎ কিনা পলি মাটি। আমরা জানি যে কলকাতা এবং হাওড়া গঙ্গার বেডের অরিজিনাল গঙ্গার বেডের ওপর অবস্থিত, যেই কারণে গঙ্গার পলি মাটি, আমাদের এখানকার জমি খুব উর্বর সেটা যেমন একটা ভালো সাইড, তেমনি জমি খুব দুর্বল সেটা একটা খারাপ সাইড। দুর্বল অর্থাৎ নরম বা সফট সয়েল। যেহেতু সয়েল খুব সফট, সেই কারণে এই কম্পনগুলি খুব সহজেই কিন্তু কলকাতা অবধি পৌঁছে যায় এবং আমরা এটা ফিল করতে পারি। তো এই যে কম্পনগুলো হয় এগুলো কিন্তু খুব ডিপ ইন নেচার নয়, এগুলোকে শ্যালো আর্থকোয়েক বলা হয়। এর পরবর্তী যে কারণ সেটা হচ্ছে বিগত কিছু বছরে, গত 2 বা 3 দশকে আমরা দেখেছি যে এক্সটেন্সিভ এরিয়া, প্রচুর জমি, জলা জমি ভর্তি করে অনেক হাই রাইজ বিল্ডিং এখানে তৈরি হয়েছে। এই জোনগুলি কোথায় সেটা আমরা সকলেই জানি। তো কিন্তু এই যে জোনগুলো, এখানে যে ফিল্ড আপ সয়েলের ওপর অর্থাৎ ভর্তি করা মাটি, তার ওপরে অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়েছে। বিল্ডিংগুলি নিয়ম মেনে সঠিক ভিত দিয়েই তৈরি হয়েছে, কিন্তু একটা বিস্তৃত এলাকা যদি ফিল্ড আপ সয়েলের ওপর থাকে এবং সেখানে যদি খুব কম সময়ের মধ্যে অনেক বিল্ডিং তৈরি হয়, স্পেশালি হাই রাইজ বিল্ডিং, তাহলে কিন্তু এই জোনে আর্থকোয়েকের প্রবণতা বেড়ে যায় এবং সেটাই হয়েছে। চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে যে কলকাতা শহর তো অনেক পুরনো শহর। তো কলকাতায় রয়েছে অনেক পুরনো বিল্ডিং, যেগুলো খুব খারাপ কন্ডিশনেও রয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে, এবং এই সমস্ত বিল্ডিংয়ের মাঝখানে মাঝখানে নতুন নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে। খুব স্বাভাবিক কারণেই মানুষের বাসস্থানের প্রয়োজনে এগুলো হচ্ছে। পুরনো যে সমস্ত বিল্ডিং ছিল সেই সব বিল্ডিং তো নিয়ম মেনে করা হয়নি। অর্থাৎ একটা শহরে যে ধরনের ছাড় দিতে হয়, জমির থেকে, বাউন্ডারি ওয়াল থেকে জমি অবধি আপনারা দেখবেন যে একটা ছাড় দিতে হয়, সেই ছাড় পুরনো কোনো বিল্ডিংয়েই প্রায় দেওয়া নেই। তখন নিয়মকানুন এইসব তো কিছু ফ্রেমড ছিল না যে সময় এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। তো এটাও একটা কারণ যে শহরে প্রপার ছাড় না থাকার দরুন এবং প্রপার নিয়ম মেনে বিল্ডিং তৈরি না করার দরুন কলকাতা শহর দিন দিন আর্থকোয়েকের প্রতি প্রবণ হয়ে পড়ছে। আমাদের একটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে যেটা সিসমিক জোনের নলেজ আমাদেরকে দেয়, আর্থকোয়েকের কোড। তো এই আর্থকোয়েকের কোডে আগে কলকাতা জোন 3-তে ছিল। জোন 3 অর্থাৎ যেটা কিনা একেবারেই সেফ, যেটা কিনা যথেষ্টই সেফ। 2000 সালে এই সমস্ত বিভিন্ন মুভমেন্টের কারণে 2000 সালে কলকাতাকে জোন 3 এবং 4-এর মাঝামাঝি একটা পয়েন্টে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তখন থেকেই আমরা জানতে পারি যে কলকাতার সাসেপ্টিবিলিটি বাড়ছে অ্যাজ আ আর্থকোয়েক প্রোন জোন। তো জাস্ট জোন 4-এর মার্জিনে এখন কলকাতা দাঁড়িয়ে রয়েছে এবং নভেম্বর 2025-এ এই আর্থকোয়েক বা সিসমিকের যে কোড সেটি আরও একবার রিভাইজ করা হয়েছে। এবং যেহেতু সারা ভারতেই এই আর্থকোয়েকের ট্রেমার্স বেড়ে যাচ্ছে, তো একটি স্পেশাল জোন 6, আগে জোন 1 থেকে 5 পর্যন্ত আর্থকোয়েক জোন ছিল,
এবার একটি স্পেশাল জোন 6কেও ইন্ট্রোডিউস করা হয়েছে, যেগুলি খুবই আর্থকোয়েক প্রোন, স্পেশালি ইন দ্য হিমালয়ান বেল্ট, নর্থ ইস্ট ইন্ডিয়াতে, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত এরিয়াকে কভার করে একটি জোন 6 তৈরি করা হয়েছে। তো এই জোন 6 কলকাতার থেকেও আরও অনেক বেশি সাসেপ্টেবল টু আর্থকোয়েক। এখন প্রশ্ন হচ্ছে যে রেমেডি কি? এর থেকে কি এটাই কনক্লুড করব যে কলকাতা ভীষণ আনসেফ হয়ে পড়ছে মানুষের থাকার জন্য? একেবারেই নয়। পৃথিবীতে অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গা কলকাতার থেকেও অনেক বেশি আর্থকোয়েক প্রোন জোনে রয়েছে, এবং সেখানেও মানুষ সুস্থ স্বাভাবিকভাবেই বসবাস করে। তো এটা থেকে সেফটির উপায় কি, যাতে আমরা নিশ্চিন্ত মনে আমাদের বাড়িতে বসবাস করতে পারি? সেটার উপায় একটাই, সেটা হচ্ছে প্রপারলি বিল্ডিংগুলিকে ডিজাইন করা। ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী প্রত্যেকটা বাড়িতে যেরকম ছাড় দেওয়া উচিত সেই ছাড় দেওয়া, বিল্ডিং হাইট যেটা প্রেসক্রাইব করা হয়েছে তার থেকে বেশি বিল্ডিং হাইট না করা, এবং সর্বোপরি বাড়ির যে স্ট্রাকচারাল ডিজাইন সেই স্ট্রাকচারাল ডিজাইন এমনভাবে করা যাতে আর্থকোয়েক হলেও বাড়ি সেই আর্থকোয়েককে সহ্য করে ইন্ট্যাক্ট থাকার ক্ষমতা রাখে, কোনো রকম ড্যামেজ যেন তাতে না হয়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে, এবং আমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমরা জানি কিভাবে এই ডিজাইন করতে হয়। সামান্য একটু খরচা হয়তো বেশি হয়, কিন্তু আপনার বাড়ি যখন করবেন মনে রাখবেন যে স্ট্রাকচারাল ডিজাইনারকে দিয়ে প্রপারলি লোহা এবং কংক্রিটের ক্যালকুলেশন করুন এবং সেই অনুযায়ী আপনার বাড়ি তৈরি করুন। যদি আপনার বাড়ি পুরনো হয়ে থাকে এবং সেই বাড়িতে আর্থকোয়েকের প্রভিশন না থেকে থাকে, তাহলেও কিন্তু উপায় রয়েছে। নানা রকম রেট্রোফিটিং টেকনিক্স এসে গেছে, যার দ্বারা আমরা পুরনো বাড়িগুলিকেও কিন্তু আর্থকোয়েকের হাত থেকে অনেকটাই সেফগার্ড করতে পারি। আমার নাম অনিন্দিতা মৈত্র। আমি একজন প্র্যাকটিসিং সিভিল ইঞ্জিনিয়ার, কলকাতাতে প্রায় 32 বছর ধরে প্র্যাকটিস করছি। এই ধরনের কোনো সমস্যা আপনাদের যদি আসে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার কোম্পানির নাম হচ্ছে অ্যাকুইটি সিভিল ইঞ্জিনিয়ার্স, এবং নিশ্চিন্ত থাকুন, প্রপারলি সায়েন্স মেনে চলুন। যদি সায়েন্স মেনে চলেন তাহলে কোনো আর্থকোয়েকেই আপনার কোনো ক্ষতি হবে না। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে যদি আপনার কোনো টেক অ্যাওয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন মানুষের কাছে, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লাগলো। হাজির হব খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য নমস্কার।